সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা দেখব প্রিয়াম্বেল সম্পর্কে। এটা কনস্টিটিউশনের 3rd ক্লাস। প্রিয়াম্বেল অর্থাৎ আমি একটা প্রথমেই বলেছি কনস্টিটিউশন বিষয়টা কি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট, যেটা কি সমস্ত রুলস রেগুলেশনটাকে ইনক্লুড করছে, যা একটা দেশ পরিচালনার জন্য দায়ী। মানে একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যাবতীয় যা জ্ঞান দরকার এবং যাবতীয় যা নিয়মবিধি দরকার, সমস্ত নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এবং প্রয়োজন এবং দরকার মতো সেই নিয়মগুলো সংশোধনও বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা করা হয়ে থাকে। তাহলে আমরা যে কোনো সাবজেক্টের বইয়ের ক্ষেত্রে, মানে যেহেতু কনস্টিটিউশন একটা সাবজেক্ট, তাই যে কোনো সাবজেক্টের বইয়ের ক্ষেত্রে আমরা কি দেখি, বইটা শুরু হওয়ার আগে একটা ভূমিকা থাকে। মানে একটা উদাহরণ দেওয়া যায়, বিভিন্ন গল্পের বই আছে বা বিভিন্ন সাবজেক্টের বই আছে, মানুষ কি সমস্ত তার সময়টা ইনভেস্ট করবে? ফার্স্ট পাতা থেকে ধরো 200 পাতার বই, তাহলে 200 পাতা পড়ে বোঝা যে আচ্ছা এটা এই টপিকের বই ছিল, তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে। তাহলে কি হবে, বইটা আদেও মানে কি টপিকের কোন কোন বিষয় কভার করা হয়েছে এবং এই বইটার উদ্দেশ্য কি, মানুষের কাছে কি কি ইনফরমেশান পৌঁছে দেওয়া যাবতীয়, এবং বইটা কার উদ্দেশ্যে লেখা রয়েছে বা কাকে সম্মান জ্ঞাপন করতে লেখা হয়েছে, এই সমস্ত যা যা ইনফরমেশান অথর দিতে চাইবেন ছোট করে, জাস্ট একটা 10-12 লাইন বা 14-15 লাইনের মধ্যে যে কোনো বইয়ের, যে কোনো বই তোমাদের বাড়িতে যে বই পাবে সেটা খুলে দেখবে সবার আগে একটা প্রিফেস থাকে। ইংলিশে থাকে প্রিফেস, বাংলায় মুখবন্ধ বা ভূমিকা। ওটায় লেখা থাকে বইটা কিসের ওপর, এই বইটার মাধ্যমে কি কি ইনফরমেশান দেওয়া হয়েছে, কি কি টপিক কভার করার লক্ষ্য রাখা হয়েছে, তাই তো, আর কতবার এই বইটা সংশোধন করা হয়েছে, এই রকম টাইপের ইনফরমেশান থাকে। এই টোটাল ইনফরমেশানটাকে প্রিফেস বলা হয়। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা সাবজেক্টটা শুরু হওয়ার আগে এই এত বড় কনস্টিটিউশন সাবজেক্টটার মাধ্যমে জনগণকে কি কি বিষয়ে জানানো হয়েছে, বা এটা পড়ে জনগণ কি কি বিষয়ে জ্ঞান লাভ করবে, বা এর মাধ্যমে কি কি বিষয় কভার করা হয়েছে, সমস্ত কিছু প্রিয়াম্বেল এই টপিকটায় প্রকাশ করা হয়েছে। সাধারণ বইয়ের ক্ষেত্রে যেটা ভূমিকা বা মুখবন্ধ বা প্রিফেস, সেটাই হলো কনস্টিটিউশনের ক্ষেত্রে প্রিয়াম্বেল। বোঝা গেল? নর্মাল বইয়ের ক্ষেত্রে যা প্রিফেস বা ভূমিকা, সেটাই হলো কনস্টিটিউশনের ক্ষেত্রে প্রিয়াম্বেল। তো প্রিয়াম্বেল ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট কনস্টিটিউশনের। তো আমরা নর্মালি আইডিয়াটা নিয়ে নিলাম প্রিয়াম্বেল জিনিসটা কি। কনস্টিটিউশন বইটা শুরু হওয়ার আগে প্রথম পাতার যে ভূমিকা, দ্যাট ইজ প্রিয়াম্বেল। পরিষ্কার একটা ছোট ওয়ার্ডে বোঝা গেল। এবার এই প্রিয়াম্বেল নিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহু কোশ্চেন আসে, সেগুলোকে মোটামুটি একসাথে কালেক্ট করা হয়েছে। কনস্টিটিউশনে প্রত্যেকে আলাদা একটা খাতা করবে, মোটামুটি ভালোই মোটা রাখবে খাতাটা। যদি WBCS-এর জন্য তৈরি হও তাহলে ভালোই খাতাটা মোটা করবে, আর এমনি এসএসসি বা ক্লার্কশিপের জন্য তৈরি হলে ওই 10 টাকা দামের যে খাতাগুলো কিনতে পাওয়া যায় সেই খাতা হলেও চলবে। এবার বলছে প্রথম দুটো ক্লাসের ইনফরমেশানগুলোকে নোট করে নেবে। এটা 3rd ক্লাস, এখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ পড়ানো হবে। তাহলে কি আজকে আমরা পড়ছি প্রিয়াম্বেল। বোঝা গেল? এখানে সব এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলোকে জাস্ট পর লেখা হয়েছে। এগুলো যদি পড়ে যাও ভীষণ মাত্রায় কিন্তু কমন পাবে। বলছে প্রিয়াম্বেল ইজ নোন অ্যাজ, প্রিয়াম্বেলকে কি বলা হয়? অ্যান ইন্ট্রোডাক্টরি অর প্রিফেস অফ দ্য কনস্টিটিউশন। আমি এটাই বললাম, যে কোনো বইয়ের শুরুতে যে ভূমিকা বা প্রিফেস থাকে, প্রিয়াম্বেল হলো কনস্টিটিউশনের সেই সূচনা পর্ব বা ইন্ট্রোডাক্টরি পার্ট অথবা প্রিফেস, ভূমিকা। বোঝা গেল? ফ্রম হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের কোন পার্ট থেকে উই কেম টু নো অ্যাবাউট ইট মানে কনস্টিটিউশন, কনস্টিটিউশনের কোন পার্ট থেকে আমরা সংক্ষেপে কনস্টিটিউশন সম্পর্কে ডিটেল জানতে পারি, মানে এটা কি একটা সংক্ষেপে জানিয়ে দিল কনস্টিটিউশন, তাই তো, সেটা প্রিয়াম্বেল।
কনস্টিটিউশনের প্রিয়াম্বেল পার্ট থেকে আমরা কনস্টিটিউশন সম্পর্কে জানতে পারি। বলছে উই কেম টু নো অ্যাবাউট দ্য এম, অবজেক্ট, গোল মানে লক্ষ্যটা কী, অ্যান্ড ফিলোসফি মানে দর্শন, অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের ফিলোসফি, গোল, অবজেক্ট সম্পর্কে জানতে পারি কনস্টিটিউশনের প্রিয়াম্বেল পার্ট থেকে। মানে কনস্টিটিউশনের ভূমিকা বা মুখবন্ধ যেটাকে প্রিয়াম্বেল নামে পরিচিত সেটা থেকেই আমরা জানতে পারি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ এ কি টু দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কোন পার্টকে বলা হয় এ কি টু দ্য কনস্টিটিউশন? প্রিয়াম্বেলকে। বোঝা গেল? প্রিয়াম্বেলকে বলা হয় কি অফ দ্য কনস্টিটিউশন বা কি টু দ্য কনস্টিটিউশন। বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের অন্তরাত্মা বা আত্মা এতটা ইম্পর্টেন্ট, কোন পার্টটাকে বলা হয়? প্রিয়াম্বেলকে। প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, কি টু দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন, সব ইম্পর্টেন্ট, যে কোনোটা প্রশ্নে দিতে পারে, গুলিয়ে ফেললে চলবে না। বলছে in the preamble to our original constitution India had been described as, ইন্ডিয়া বা ভারত দেশকে প্রিয়াম্বেলে কি বলা হয়েছিল? সভেন মানে সার্বভৌম, মানে ইন্ডিয়ার ওপর অন্য কোনো দেশের অধিকার বা আধিপত্য নেই, সার্বভৌম দেশ একটা, নিজেই নিজের ওপর রুল করে বা রাজত্ব করে, স্বাধীন দেশ। বোঝা গেল? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, জনগণই ডেমোক্রেটিক ব্যাপারটা কি এটা নিয়ে ডিটেলে আলোচনা করছি পরে, ঠিক আছে? আর রিপাবলিক, রিপাবলিকান কান্ট্রি। বোঝা গেল? তাহলে রিপাবলিক কথার অর্থ হলো প্রজাতন্ত্র, তাই তো? এবার বলছে ইন দ্য প্রিয়াম্বেল অফ আওয়ার প্রেজেন্ট কনস্টিটিউশন, কিন্তু এটা যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল মানে 1949 সালের 26শে নভেম্বর বা যখন কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, এই সময়টা কিন্তু প্রিয়াম্বেলে ইন্ডিয়াকে সভেরেন ডেমোক্রেটিক রিপাবলিক এই তিনটে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরে বর্তমানে অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এটা কবে হয়? 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল 1976 সালে। কবে? ভীষণ ইম্পর্টেন্ট, বারবার প্রশ্নে আসে। পরে আমি প্রশ্নগুলো কভার করব, জাস্ট একবার বলে দিলাম। 1976 সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রিয়াম্বেলে একবার মাত্র কিন্তু সংশোধন করা হয়। এই সময় তখন কি করা হয়? 3টে ওয়ার্ড ইনক্লুড করা হয়, তার মধ্যে 2টো ইনক্লুড করা হয় এর মানে এইখানে। বোঝা গেল? তখন কি বলা হয় ইন্ডিয়াকে? সভেরেন সোশ্যালিস্ট সেকুলার, বলতে সেকুলার বলতে ধর্ম নিরপেক্ষ। ভারত হলো এমন একটা দেশ যেখানে কোনো পার্টিকুলার ধর্মের অধিক জায়গা নেই, জনগণ ফ্রি যে কোনো ধর্ম পালন করতে, ধর্মের ক্ষেত্রে স্টেট বা দেশ কোনোভাবে হস্তক্ষেপ করবে না, ধর্মনিরপেক্ষ দেশ বলে ভারতকে দাবি করা হলো 1976 সালের পর থেকে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তখন কি হলো? 5টা ওয়ার্ড চলে এলো, সভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। বলছে দ্য টার্ম সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার হ্যাভ বিন অ্যাডেড ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বললাম প্রথমে যে কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছিল তার মধ্যে কিন্তু সোশ্যালিস্ট আর সেকুলার ওয়ার্ড দুটো ছিল না। অ্যাড করা হয় কবে? 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ মেনি টার্মস হ্যাভ বিন অ্যাডেড? প্রিয়াম্বেল কিন্তু একবারই সংশোধন করা হয়েছিল বা অ্যামেন্ড করা হয়েছিল। বোঝা গেল?
সেই সংশোধনে কটা টার্ম সংশোধন করে অ্যাড করা হয়েছে জিজ্ঞেস করেছে। বলছে টোটাল 3 টার্মস, 3টে টার্ম অ্যাড করা হয়। একটা তো আমরা দেখলাম সোশ্যালিস্ট, আর একটা দেখলাম সেকুলার। এছাড়া ইন্টিগ্রিটি বলতে ভ্রাতৃত্ববোধ, এই কথাটা অ্যাড করা হয়। বোঝা গেল? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। বলছে ইন্ডিয়া ইজ রিপাবলিক বিকজ, ইন্ডিয়াকে রিপাবলিক বা প্রজাতান্ত্রিক দেশ কেন বলা হয়েছে? কারণ কি এই দেশে প্রজারাই শাসন করে। হেড অফ দ্য স্টেট সে কিন্তু প্রজাদের মধ্যে থেকে কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হয় প্রতিবারে, এবং নির্দিষ্ট সময়ের জন্য সে দেশটাকে সঠিক পথে চালিত করে এবং নিজের দায়িত্ব পালন করে। তারপর আবার পুনর্নির্বাচন ঘটে, তখন সে আবার নির্বাচিত হতে পারে বা অন্য যে কেউ যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হতে পারে। কে নির্বাচিত হবে তা কিন্তু নির্ধারণ করে দেশের জনগণ মিলিতভাবে নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে, তাই না, ইলেকশনের থ্রু দিয়ে। তাহলে কি দেশের যে হেড হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা কিন্তু কোনো রকমভাবে বংশ পরম্পরায় হেরিডিটারিভাবে কিন্তু এই পদটা পাচ্ছে না। মানে বাবা রাষ্ট্রপতি হলে ছেলে রাষ্ট্রপতি, তার ছেলে রাষ্ট্রপতি, মানে নাতি রাষ্ট্রপতি, এইভাবে চলবে না। প্রতিবারে যোগ্যতা অনুযায়ী এই প্রজা বা জনগণ বা পিপলের মধ্যে থেকে কিন্তু নির্বাচিত হবে। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিও প্রত্যেকটা উঁচু পদে কিন্তু এইভাবে ইলেক্টেড হয়। হেড অফ দ্য স্টেট অর প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড, যেহেতু প্রেসিডেন্ট বংশ পরম্পরায় আসছে না, প্রজাদের মধ্যে থেকে ইলেক্টেড হচ্ছে এবং প্রজাদের দ্বারাই ইলেক্টেড হচ্ছে, তাই এটা কি রিপাবলিক। বোঝা গেল? বলছে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। ইন্ডিয়াকে ডেমোক্রেটিক কান্ট্রি কেন বলা হয়েছে? কারণ গভর্নমেন্ট ইজ ফর্মড, ইন্ডিয়ার যে গভর্নমেন্ট স্ট্রাকচারটা সেটা তৈরি হয় জনগণ দ্বারা। পার্লামেন্ট, তারপর স্টেপ বাই স্টেপ পার্লামেন্ট থাকে, তার উপরে কি থাকে, তার উপরে প্রধানমন্ত্রী থাকে, আর এই দিকে অফিসিয়াল প্রধানে থাকে কি প্রেসিডেন্ট। তাহলে সব কিছু এই যে প্রত্যেকটা পদ এরা কিন্তু এই প্রজা বা জনগণের মধ্যে থেকে প্রতিবারেই কিন্তু উঠে আসে, তাই তো। এরা কিন্তু স্পেশাল কোনো জনগণের আলাদা গ্রুপ তাদের মধ্যে থেকে নেওয়া হবে সেরকম কিছু নয়। যেমন আগেকার যুগে ছিল না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণরাই পুজো করবে, এরকম কোনো নয়। যার যার যোগ্যতা রয়েছে সেই এই জায়গায় নিজের ক্ষমতা বলে পৌঁছাতে পারবে। আর জনগণ কিন্তু এখানে ভীষণ ইতিবাচক ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোঝা গেল? তাহলে গভর্নমেন্ট যেটা তৈরি হয় এই এই জনগণ বা পিপলকে নিয়েই তৈরি হয়। আর বলছে গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পাবলিক। এই যে গভর্নমেন্ট, এই পার্লামেন্ট তৈরি হয়ে গেল, এবার পার্লামেন্ট নির্দিষ্ট সময় ধরে যাবতীয় যা দেশের জন্য কাজ করবে, তা সঠিক হোক বা ভুল হোক, তার জন্য কিন্তু সে দায়বদ্ধ থাকবে দেশের জনগণের কাছে। ভুল কাজ করলে যেমন সমালোচনার সম্মুখীন হবে, সঠিক কাজ করলে প্রশংসাও পাবে। বোঝা গেল? তাহলে সব কাজের জন্য রেসপন্সিবল থাকবে দেশের জনগণের কাছে। মানে আমি নির্বাচিত হয়ে গেলাম আর যা ইচ্ছা তাই করব তা কিন্তু নয়। তাহলে কিন্তু নির্দিষ্ট সময় পর জনগণ আবার কি নির্বাচনের থ্রু দিয়ে তাকে সরিয়ে দেবে ক্ষমতা থেকে, আবার একজন যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনবে। এবার বলছে কি 3 নম্বর, আবার কেন বলা হয় ডেমোক্রেটিক? টু দ্য গভর্নমেন্ট অল দ্য পিপল আর ইকুয়াল। গভর্নমেন্টের চোখে সমস্ত জনগণ সমান। মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা কোনো পদের জন্য কোনো পার্সিয়ালিটি নেই। যে কোনো মানুষ তার ক্ষমতা যোগ্যতা বলে যদি জনগণের দ্বারা নির্বাচিত হয়, তাহলে কিন্তু সে নিরপেক্ষভাবেই নিরপেক্ষভাবেই কিন্তু সে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল বা রাষ্ট্রপতি সমস্ত পদ অভিষিক্ত করতে পারে। তাহলে এখানে কোনো ধরনের পক্ষপাত নেই কোনো মানে সমাজের কোনো শ্রেণী কোনো কাস্টের প্রতি। যদিও আমাদের দেশে এত বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন কাস্টের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু মুসলিম হলেও সে ক্ষমতায় আসবে, বৌদ্ধ হলেও আসবে, হিন্দু হলেও আসবে, কোনো রকম পার্সিয়ালিটি নেই, এই জন্য ডেমোক্রেটিক। এবার বলছে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। ধর্মনিরপেক্ষ স্টেট কেন বলা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন।
দ্য স্টেট হ্যাজ নো ওন রিলিজিয়ান, ভারতের কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই। কেউ বলতে পারবে পাকিস্তান যেমন ইসলাম প্রধান দেশ, ভারতকে কি কেউ বলতে পারবে? বাংলাদেশ ইসলাম প্রধান দেশ, ভারতকে কেউ বলতে পারবে না। দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাজ বিন ফ্রি টু ফলো এনি রিলিজিয়ান, ভারতের মধ্যে ইন্ডিয়ান হিসাবে যারা বসবাস করছে তারা ইচ্ছা মতো ধর্ম অনুসরণ করতে পারে, যে কোনো ধর্ম, তার মধ্যে স্টেট কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করবে না। কেউ হিন্দু থেকে মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে হতে পারে, তার ইচ্ছা, তাতে কিন্তু স্টেটের কিছু বলার জায়গা নেই। বোঝা গেছে? এবং বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের নিজেদের মতো অন্যকে বিরক্ত না করে নিজেদের ইচ্ছা মতো পুজো আর্চা সমস্ত কিছু পালন করতে পারে এই দেশের মধ্যে, কোনো ধরনের কিন্তু বাধা নেই সেখানে। আর একটা, স্টেট ইজ অলওয়েজ নিউট্রাল ইন দ্য কেস অফ রিলিজিয়ান, ধর্মের ক্ষেত্রে মানুষ কিন্তু জনগণের মধ্যে সব সময় নিরপেক্ষ থাকবে, কোনো রকম জনগণের মধ্যে পার্সিয়ালিটি করবে না, কোনো রকম পার্সিয়ালিটি করবে না। এই জন্য কী করা হয়েছে, এই দেশকে সেকুলার বলা হয়েছে 1976 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর। বলছে সভেন, এই যে সবার আগে কথাটা এসেছিল সভেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়াকে যেটা মেনশন করা হয়েছে, সেই সভেন কথাটার মানে কি, অ্যাবসলিউট পাওয়ার অফ দ্য স্টেট, মানে দেশেরই সার্বভৌম ক্ষমতা। বোঝা গেছে? বলছে ইন ইন্ডিয়া হু আর দ্য সোর্স অফ সভেন পাওয়ার, এই যে ইন্ডিয়াকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলছে, তাহলে কারা সার্বভৌম ক্ষমতার অধিকারী? ভারতের জনগণ, কারণ তারাই প্রতিবারে নির্বাচন করতে পারছে, তাই না? প্রতিবারে নিজের ক্ষমতা দ্বারা তারাই নির্বাচন করছে, এবং সেই ক্ষেত্রে ভারতের প্রত্যেকটা জনগণের সমান অধিকার। আমাদের তো প্রত্যেকের সমান অধিকার না ভোট দেওয়ার ক্ষেত্রে, যখনই আমরা 18 বছর উত্তীর্ণ হচ্ছি, সেটাই এখানে বলেছে। তাহলে আমরা ভারতের জনগণরা সার্বভৌম ক্ষমতাটা ভোগ করে থাকি। তারপর বলছে লাস্ট কোশ্চেন, দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিগিংস উইথ, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল সেটা শুরু হয়েছে কি দিয়ে, মানে এই যে মুখবন্ধ বা ভূমিকাটা শুরু হয়েছে জাস্ট এই ওয়ার্ডটা দিয়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের জনগণ। কেন এটা শুরু হয়েছে জানো? কারণ কি, এটা মনে করা হয় সংবিধান লিখেছে ভারতীয়রাই, ভারতের যেহেতু কোনো জনগণের মধ্যে বিভেদ করা হয় না, সবাই দেশের চোখে সমান, তাই যেহেতু ভারতীয় জনগণেরই মধ্যে একটা পার্ট কি, কনস্টিটিউশন রচনা করার জন্য কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করেছিল, তাহলে কি সেক্ষেত্রে ভাবতে গেলে ভাবা যায় যে ভারতীয়রাই কিন্তু কনস্টিটিউশনটা লিখছে, কার জন্য? সমস্ত ভারতীয়দের জন্য, যাতে যুগের পর যুগ বা সময়ের পর সময় ধরে গোটা ভারত সেই কনস্টিটিউশনের নিয়মাবলী মেনে দেশ শাসন করতে পারে, দেশের সমস্ত মানুষরা সঠিকভাবে জীবনযাপন করতে পারে। তাহলে কি সেক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতীয়রা নিজেরাই নিজেদের সুবিধার জন্য কনস্টিটিউশন লিখেছে, নিজেরা লিখে নিজেদের উদ্দেশ্যেই সেটা প্রদান করেছে বা দান করেছে। বোঝা গেল? তাহলে কনস্টিটিউশন কারা লিখেছে? ইন্ডিয়ার জনগণ বা ইন্ডিয়ার পিপলরাই লিখেছে। কাদের জন্য লিখেছে? ইন্ডিয়ানদের জন্যই লিখেছে। এবং কাদের দিয়েছে? ইন্ডিয়ানদেরই দিয়েছে। সেই জন্য প্রথমেই তারা বলছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা বলে শুরু করেছে। তো আজকে প্রিয়াম্বেল নিয়ে এইটুকুনি থাকুক। সেকেন্ড আর একটা পার্ট ভিডিও আসবে, সেটাও প্রিয়াম্বেল নিয়েই থাকবে। এই দুটো পার্টে মোটামুটি প্রিয়াম্বেলটা শেষ করব, তারপর একটু জায়গা ফাঁকা রাখবে পরবর্তীকালে বিভিন্ন ইয়ারের কোশ্চেন সলভ করতে গিয়ে। যদি নতুন নতুন প্রশ্ন পাও তো সেখানে অ্যাড করে নেবে। এইভাবে তোমরা করতে পারো, কিংবা আর একটা করতে পারো, একেবারে সমস্ত ভিডিও শেষে এটা অ্যাড করে নিতে পারো। সরি, ভিডিও নয়, সমস্ত একদম এর শেষে, মানে কনস্টিটিউশনের যে খাতাটা তৈরি করবে সেই খাতার শেষে কতগুলো পাতা এক্সট্রা রেখে দেবে, যেটা এক্সট্রা এক্সাম কোশ্চেন বলে হেডিং করে এক্সট্রা যা নতুন নতুন কোশ্চেন পড়ার বাইরে পাবে সেগুলো বেশ অনেকটা পাতা রেখে দেবে, প্রায় 10টা-12টা মতো পাতা রেখে দেবে। সেখানে সেই এক্সট্রা কোশ্চেনগুলো যখন ইয়ার কোশ্চেন সলভ করতে গিয়ে পাবে বা প্র্যাকটিস সেট করতে গিয়ে পাবে, কনস্টিটিউশনের মনে হবে, সেগুলো কনস্টিটিউশন খাতা শেষে লিখে রাখবে। চেষ্টা করবে কনস্টিটিউশন খাতা মোটা করতে, যাতে
এই যে টোটাল কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হওয়ার পিরিয়ডের মধ্যে একটার বেশি খাতা করতে না হয়, কারণ জিকের অনেকগুলো সাবজেক্ট, প্রত্যেকটার জন্য যদি একের বেশি খাতা থাকে তাহলে অনেক বেশি খাতা হয়ে যায়, তাই না? হিস্ট্রি, কনস্টিটিউশন এগুলোর খাতা একটু মোটা করা ভালো। বোঝা গেল? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। এবং এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে যে কোনো অসুবিধা নিয়ে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, এবং নতুন কোনো ভিডিও কভার করতে হলে সেটাও জানাতে পারো, বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেটাও জানাতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের বন্ধুর মতো রইলাম, টিচারের মতো রইলাম, গাইডের মতো রইলাম। যে কোনো কথা কিন্তু তুমি আমার সাথে পড়াশোনা রিলেটেড বলতে পারো। কোনো অসুবিধা হলে, কোনো রকম সাইকোলজিক্যাল অসুবিধা হলেও তুমি জানাতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক।